ভিডিওর শুরুতেই আমি প্রথমে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাতে চাই বা অভিনন্দন জানাতে চাই যে তোমরা নতুন একটা ক্লাসে প্রবেশ করেছো ক্লাস 10-এর পরে, মাধ্যমিকের পরে, এবং তোমরা জেনে থাকবে যে তোমাদের সিলেবাসটা আসলে অনেকটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। কোশ্চেন প্যাটার্নের উপরে ভিত্তি করেও অনেক পরিবর্তন এসেছে এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তো সবাইকে বলবো যে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আন্তরিকভাবে, এবং এই চ্যানেল থেকে তুমি বা তোমরা কন্টিনিউয়াসলি নতুন নতুন ভিডিও পেতে থাকবে। আশা করছি আমি সমস্ত তোমাদের যে টেক্সচুয়াল যে গল্প, কবিতা বা ড্রামা যাই হোক না কেন, এবং শুধুমাত্র ক্লাস 11 নয়, ক্লাস 12ও বটে, সমস্ত ক্লাসেরই ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়গুলো কিন্তু সহজে উপস্থাপন করা হবে তোমাদেরই এই চ্যানেলে। সুতরাং যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারা এখনই ভিডিওতে একটা লাইক করে দাও, এবং পরবর্তী ভিডিও তুমি যাতে সবার আগে পেতে পারো তার জন্য অবশ্যই বেল বাটন যেটা রয়েছে সেই বেল বাটনে প্রেস করে তুমি অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিতে পারো। তাহলে কি হবে, এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগেই পেয়ে যাবে উইদাউট মিসিং। তো আজকে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং কবিতাটা বুঝতে গেলে আমাদেরকে একটু বিভিন্ন বিষয়, বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, এখন তোমাদের এটা মনে হতে পারে বা অনেক টিচার তথাকথিত ইউটিউব বা অফলাইন যাই হোক না কেন, অনলাইন বা অফলাইন, তারা কিনা এটা বলছেন যে আমরা যখন কবিতাটা পড়ছি আমাদের ব্যাকগ্রাউন্ড অতটা জানা লাগবে না, কারণ আমরা অনার্সের সাবজেক্ট পড়ছি না। কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, ক্লাস 11 থেকেই কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড বা যতটা ডিটেলস সম্ভব আমাদেরকে কবিতাটা সেভাবে পড়া উচিত। কেন? বিশেষ কয়েকটা কারণ রয়েছে। কারণ তোমরা কিন্তু অনেকটাই সাবজেক্ট মানে ছাড়া তোমরা কিন্তু অনেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রবেশ করছো, অনেকটা ভাষার মধ্যে প্রবেশ করছো, অনেকটা সংস্কৃতির মধ্যে প্রবেশ করছো। ক্লাস 11 থেকে এটা শুরু হয়। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। শুধু এই ব্যাপারটা না, এছাড়াও আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন হবে, এবং তোমরা নিশ্চয়ই ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠেছো। তোমরা জানো যে এমসিকিউ প্রশ্ন কত রকমভাবে গভীরে গিয়ে, কত রকমভাবে ডিপলি গিয়ে করা যেতে পারে। এবং শুধুমাত্র তাই না, বিশেষ করে আমরা যদি বাংলা প্রশ্নটা যদি খেয়াল করি, মাধ্যমিকের কথা আমি বলছি, যেহেতু তোমরা মাধ্যমিক থেকে এখানে এসেছো তাই কিন্তু আমি কথাগুলো বলছি। যেহেতু তোমরা মাধ্যমিক থেকে এখানে এসেছো তো তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা কিন্তু আমরা জানি যে কতটা গভীর থেকে, এবং এমনকি কবি পরিচিতি থেকেও প্রশ্ন আসে। সুতরাং আমাদের অবশ্যই এই সাহিত্য পড়তে গেলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড জানতে হবেই, না হলে এমসিকিউ প্রশ্ন কোথার থেকে দিয়ে দেবে তুমি কিন্তু সেটা বুঝতেও পারবে না। কখনো কখনো দেখা যাবে যে মাথার ধারে পাশ দিয়ে প্রশ্নগুলো চলে যাচ্ছে, কিন্তু তুমি ইউ ক্যানট ক্যাপচার ইট, তুমি এটা বুঝতে পারছো না। সুতরাং প্রত্যেকটা লাইন আমাদের নিখুঁতভাবে পড়তে হবে, ইনক্লুডিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম অর দ্য পোয়েট। দুজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিছু কথা আগে বলে দিই। উইলিয়াম বাটলার ইয়েটস তিনি কিন্তু একজন নোবেল লরেট। তিনি 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য, এবং ইনি কিন্তু অ্যাকচুয়ালি একজন আয়ারল্যান্ডের লোক, আইরিশ লোক। তার জন্ম আয়ারল্যান্ডে হয়েছিল। এবং আমরা যদি দেখি কবির জীবনী, যে কবির জীবদ্দশাতে, অর্থাৎ কবি যখনই কবিতাটা লিখছেন সেটা হচ্ছে 1919 সাল, এবং আমরা জানি যে 1919 সাল বেশ কয়েকটা দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথম কথা, 1918 সাল, 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল, এবং এই যে বিপুল ক্ষয়ক্ষতি, এই সমস্ত জিনিসগুলো দেখেই কিন্তু তার পরবর্তীকালেই কবি এই কবিতা লেখা শুরু করলেন। এবং শুধু তাই নয়, আরও এর সঙ্গে 3টে ঐতিহাসিক ঘটনা ওই 1919 সালে ঘটে। সেগুলো কী কেন বলতে পারি কি, রাশিয়ান মুভমেন্ট, অর্থাৎ
রুশ বিপ্লব যেটা আর কি, এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন মারা যায়, জারতন্ত্র উঠে যায়, হ্যাঁ, জারের বিরুদ্ধে যেটা আর কি লড়াই ছিল, তো সেখানেও কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এবং আমরা আরেকটা দেখতে পাবো যে আইরিশ মুভমেন্ট, অর্থাৎ কবি যে আয়ারল্যান্ডের লোক ছিলেন, সে আয়ারল্যান্ডও কিন্তু এককালে ইংরেজদের অধীনে ছিল, ইংরেজরা ক্যাপচার করে রেখেছিল আয়ারল্যান্ডকে। সুতরাং আইরিশ মুভমেন্টের ফলেও কিন্তু ওই সময় প্রচুর মানুষ মারা যায়, যখন তারা নিজেদের দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হয়ে উঠছেন। এবং লাস্ট আমরা বলতে পারি স্প্যানিশ ফ্লু এর একটা আক্রমণ ওই সময় দেখা গিয়েছিল, এবং কবির ওয়াইফ যিনি আর কি, কবির ওয়াইফ, সেই কবির ওয়াইফও কিন্তু এই স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। কেমন? তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই কবিতা লেখার সময়ে এই 4টে বিশেষ ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এবং এই যে স্প্যানিশ ফ্লু যেটাকে বলা হচ্ছে, নামে স্প্যানিশ, কিন্তু অ্যাকচুয়ালি স্পেন থেকে উদ্ভূত হয়নি, এটা উদ্ভূত হয়েছিল অন্য একটা জায়গা থেকে, অন্য একটা দেশ থেকে আর কি, তো সম্ভবত ফ্রেঞ্চ থেকে আর কি, মানে ফ্রান্স থেকে। তো এই স্প্যানিশ ফ্লু ঠিক যেরকম আমরা জানি যে 2019 সালে যেটা কোভিড-19 উঠেছিল, এবং সেই সময় কিন্তু আমরা অনেকে জানি যে অনেকে বলেছিল বা বলেছে যে প্রতি 100 বছর অন্তর নাকি এরকম ফ্লু আক্রমণ করে। মানে তার আগে কিন্তু 1819 সালেও একটা ফ্লু ছিল, সেটা হচ্ছে যেটাকে প্লেগ বলা হয়। তো এরকম বিভিন্ন প্রতি 100 বছর অন্তর এই 19কে টার্গেট করে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ফ্লু কিন্তু মানব সমাজকে বিধ্বস্ত করতে এগিয়ে আসে। তো এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা মাথায় রাখতে হবে আমাদের, যে কবিতার ব্যাকগ্রাউন্ডে এই ব্যাপারগুলো হয়েছে কবির জীবনে। এবং আমরা যদি এক্স্যাক্ট দ্য সেকেন্ড কামিং, দেখো দ্য সেকেন্ড কামিংটা আমরা জানি যে নিউ টেস্টামেন্টে, বাইবেলের নিউ টেস্টামেন্টে উল্লিখিত রয়েছে, যে ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে হিন্দু ধর্মে লেখা রয়েছে যে যখনই যখনই পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হবে, যারা মানে ভালো মানুষ, যারা জ্ঞানী, তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করবে, এবং যারা খারাপ মানুষ সমাজের, তথা যারা অসভ্য নিচু শ্রেণীর মানুষ, তারা যখন পুরো সমাজটাকে ক্যাপচার করে নেবে তাদের ওই বদমাইশি মানসিকতা দিয়ে বা খারাপ অভিপ্রায় নিয়ে, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছেন। এবং কলিযুগেও তিনি নাকি কল্কি অবতার রূপে, যেটা তার 10th রিইনকার্নেশন আর কি, 10ম অবতার, সেটাও নাকি হবে আর কি। তো এরকমই কিন্তু আমরা বাইবেলেও উল্লেখ পাবো, যে বাইবেলে যীশু খ্রিস্টের ব্যাপারে, জেসাস ক্রাইস্টের ব্যাপারে উল্লিখিত রয়েছে যে ভবিষ্যতে আবারও 2000 বছর পরে পৃথিবী আবার অরাজকতার সময় মানে অবস্থায় চলে আসবে, এবং জ্ঞানীরা নিজেদেরকে লুকিয়ে ফেলার মতো অবস্থা হবে, যারা ভালো, যারা সভ্য, এবং যারা খারাপ মানসিকতার লোক, সাম্রাজ্যলোভী, অত্যাচারী, তারা কিনা পৃথিবীটাকে শাসন করতে শুরু করবে। তো কবি আসলে 1918 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তিনি যেন এই ব্যাপারটা প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তো তারই কিন্তু পটভূমিকায় তিনি কবিতাটা লিখছেন। এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যে কথাটা ইউটিউবে কোনো ভিডিওই বলা নেই, কারোর ভিডিওতে বলা নেই, সেটা আমি একটু বলে দিই। সেকেন্ড কামিং অ্যাকচুয়ালি জেসাস ক্রাইস্টকে উদ্দেশ্য করে কথা হলেও বাইবেলে যতই লেখা থাকুক না কেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যেটা কিন্তু অনেকটা আইরনিক্যাল টার্ম, বা এটা এই যে টাইটেলটা, এটা কিন্তু অনেকটা আইরনিক্যাল বা স্যাটারিক্যাল, বিদ্রূপমূলক। অর্থাৎ কবি যেন কবিতার মধ্যে আমাদেরকে এটা বলতে চাইছেন যে ধর্ম আর মানুষকে পথ দেখাতে পারছে না, ধর্মের শেষ সীমায় মানুষ পৌঁছে গিয়েছে। ধর্ম কিন্তু মানুষকে কখনো হ্যাঁ, ধর্ম মানুষকে পথ দেখাতে পারে, কিন্তু তাই বলে ধর্ম অসম্ভবকে কখনো সম্ভব করতে পারে না। সেই কাজটা কিন্তু মানুষের হাতেই থাকে। যখন সমাজ নৈরাজ্য, অরাজকতায় ভরে যায়, অত্যাচারী শাসকের শাসনে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে, দমবন্ধ হয়ে যায় তাদের, তখনই কিন্তু আমরা মানে ধর্মের যে স্মরণ সেটা আমরা দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে, ধর্ম কিন্তু মানুষের সমস্যাকে মোটেও সমাধান করতে পারে না, মানুষের সমাধান কিন্তু মানুষকেই করতে হয়। অ্যাকচুয়ালি সেকেন্ড কামিং বলতে মোটেও জেসাস ক্রাইস্ট নয়,
সেকেন্ড কামিং বলতে অন্য কিছুর একটা আবির্ভাবের কথা কবি এখানে উল্লেখ করছেন, যেটা খুবই বিধ্বংসী, ভয়ঙ্কর। সেই ব্যাপারে আমরা আস্তে আস্তে জানব। তবে তার আগে আমাদের একটু জানতে হবে, এই যে কবিতাটা, এই যে দ্য সেকেন্ড কামিং কবিতাটা, এটা দ্য ডায়াল পত্রিকায় প্রথম, দ্য ডায়াল পত্রিকায়, সেটা হচ্ছে 1920 সাল, 1920 সালের ডায়াল পত্রিকায়, দ্য ডায়াল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এবং আমাদের মনে রাখতে হবে, কবি কিন্তু কবিতাটা লিখেছিলেন 1919 সালে এবং পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1920 সালে। তিনি লিখছেন 1919 সালে, প্রকাশিত হচ্ছে 1920 সালে। এবং কবির একটা ব্যালাড কালেকশন ছিল, মানে আমরা যেটা কাব্যগ্রন্থ বলি বাংলাতে, সেটার নাম হচ্ছে মাইকেল রবার্টিস অ্যান্ড দ্য ডান্সার। এই যে কবিতা সংকলন, এই সংকলনের মধ্যে কবিতাটি কিন্তু 1921 সালে অন্তর্ভুক্ত হয় আর কি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা আর কথা না পারি, যথেষ্ট ভিডিওটা বন্ধুরা একটু লেন্দি হতে পারে, কারণ বুঝতেই পারছো যে অনেক ইনফরমেশন দিতে হবে এখানে। তো সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুনবে। আশা করব একটা মিনিট বা একটা সেকেন্ডও তোমাদের বিফলে যাব না, এবং আমি যত সম্ভব চেষ্টা করছি সংক্ষেপে কবিতাটা শেষ করার। Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer. তো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, জায়ার মানে হচ্ছে ঘূর্ণায়মান চক্র, অর্থাৎ পৃথিবীতে নৈরাজ্যের বা অরাজকতার যেন একটা চক্রাকার ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, একটা কাল্পনিক, এগুলো সবই কবির কল্পনা। অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে ইয়েটস একজন কিন্তু অন্যতম কঠিনভাবে লিখতে ভালোবাসেন যে সমস্ত কবিরা, তাদের মধ্যে অন্যতম। তো তার এই লাইনগুলো অনুধাবন করতে প্রচুর পরিমাণে কাব্যিক ক্ষমতা প্রয়োজন। সবাই কিন্তু সহজেই কবিতার লাইন বুঝতে পারবে না। আমাদেরকে বুঝতে গেলে আমাদের কিন্তু একটু রোম্যান্টিক হতে হবে, একটু সাহিত্যের সঙ্গে মিশে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো ওয়াইডেনিং জায়ার, জায়ার মানে হচ্ছে ঘূর্ণায়মান চক্র, অর্থাৎ এবং সেটা কি ওয়াইডেনিং, এবং সেটা কিন্তু বিস্তার লাভ করছে, একটা যেন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে অরাজকতার। এবং ওটা কি ঘুরছে, ওটা কিন্তু ক্রমাগত ঘুরছে সারা পৃথিবী যেমন ঘুরছে, ওই ঘূর্ণায়মান চক্র, অরাজকতার চক্র যেন পৃথিবীর সঙ্গে নিজেকে ঘুরিয়ে নিচ্ছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। এখন ফ্যালকনটা কি জিনিস? ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি, যারা খুবই শিকারী হয়, ঈগল পাখির মতো আর কি, বাজ পাখি। তো ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এবং ফ্যালকনার মানে হচ্ছে যারা বাজ পাখিকে চড়ায়, বা বাজ পাখিকে যারা ট্রেন করে, বা বাজ পাখিকে যারা প্রশিক্ষিত করে। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে ফ্যালকন, বাজ পাখি কিন্তু শিকারের কাজে আগেকার দিনে মানুষও ব্যবহার করতো। সেটা কীরকম? যখন পশু শিকার করছে, বা যারা শিকারী, যাদের শিকার ছিল জীবনের জীবিকা, তো তারা কিন্তু এই বাজ পাখিকে ছেড়ে দিত আকাশে। এবং আমরা জানি যে চিল, বাজ পাখি, ঈগল, এরা কিন্তু প্রচুর পরিমাণে দূরদৃষ্টি সম্পন্ন, এবং এরা অনেক উপর থেকে কিন্তু নিচের দিকে কি ঘটছে, কোথায় মরা পচা গলা জন্তু রয়েছে, তারা কিন্তু সেগুলো বুঝতে পারে খুব ভালোভাবেই। তো সেই জন্যে বাজ পাখিকে যারা চড়ায়, তো সেই বাজ পাখি কিনা সেই ফ্যালকনার মানে তার যে মালিক, তাকে না গুরুত্বই দিচ্ছে না, বা তাকে যেন শুনতেই চাইছে না, বা তাকে শুনতে পারছে না, কারণ তার মনটা তো অন্যদিকে চলে গেছে। তার যে সীমা পরিসীমা ছিল, সেই সীমা পরিসীমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে বন্ধুরা, এটা কিন্তু সিগনিফাই করছে, এই যে ফ্যালকন সিগনিফাই করছে মানুষকে, দ্য মেন অর দ্য হিউম্যান বিংস। এবং আমাদের ফ্যালকনের মানে মনে রাখতে হবে গড, অর্থাৎ ঈশ্বর, যারা মানুষদেরকে পরিচালিত করে। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এটা বুঝতে পারছি যে এই সমস্ত লোকেরা, তারা সবসময় অরাজকতার মধ্যে নিজেদেরকে মানে বিলিয়ে দিয়েছে, এবং তারা একবারও এটা মানতেই চায় না যে ঈশ্বর কিন্তু তাদেরকে এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা, ভক্তি এইগুলো ছড়াতে পাঠিয়েছে, কোনো হিংসা ছড়াতে পাঠায়নি। তো মানুষ আজকে সেই স্মৃতি থেকে বিস্মৃত, সেই চিন্তা ভাবনা থেকে বিস্মৃত, সে কিন্তু ঈশ্বরকে এখন আর প্রাধান্য দিচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, অর্থাৎ থিংস ফল অ্যাপার্ট, প্রতিটা বস্তু
যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, মানে পেলমেল অবস্থা, মানে একেবারেই ছড়ানো ছিটানো বা অবিন্যস্ত অবস্থা প্রত্যেকটা জিনিসের পৃথিবীতে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। আমরা জানি যখন একটা লাট্টু ঘোরে, লাট্টু বন্ধুরা তোমার লাটিম যেটাকে বলা হয়, যখন ঘোরে তার কিন্তু একটা সেন্টার থাকে। এবং আমরা জানি যে পৃথিবীও কিন্তু নিজের সেন্টারের চারিদিকে, নিজের কেন্দ্রের চারিদিকে কিন্তু ঘুরছে, এবং পৃথিবী সূর্যকে সেন্টার করেও কিন্তু ঘুরছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের পরিচালন করার জন্য একটা সেন্টার থাকে। আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু সারা রাজ্যগুলোকে শাসন করে বা সামলায় বা সারা দেশকে সামলায়। সেরকম আমাদের মনে রাখতে হবে যে সেন্টার ক্যানট হোল্ড, এই যে সারা পৃথিবীতে একটা অরাজকতা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, যে যার মতো কাজ করে বেড়াচ্ছে, থিংস ফল অ্যাপার্ট, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ কারো কথা মেনে চলে না, কেউ কারো কথাকে পাত্তা দেয় না, এবং এই কারণে কিন্তু কেন্দ্র যেটা সেটাকে সে আর কাউকে ধরে রাখতে পারছে না, কেন্দ্র সে কাউকে বিন্যস্ত করে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এবং কবি একদম ক্লিয়ার লাইন, একেবারে সহজ লাইন, মেয়ার অ্যানার্কি, মেয়ার মানে হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র, অ্যানার্কি মানে হচ্ছে আমরা জানি অরাজকতা বা নৈরাজ্য, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, লুজড মানে ছেড়ে দেওয়া হয়েছে, লুজড মানে ছড়িয়ে দেওয়া হয়েছে, আপন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই সমস্ত লোভী মানুষেরা, এনারা কিনা সারা পৃথিবীতে নৈরাজ্য বা অরাজকতা ছড়িয়ে দিয়েছে ধর্ম প্রবর্তনের বিপরীতে। এখানে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন ধর্মচয়ন করতে, তার কথা স্মরণ করতে এবং মানুষের কল্যাণের কাজ করতে, কিন্তু এই সমস্ত ক্ষমতালোভী, স্বার্থান্বেষী, শক্তিশালী সম্প্রদায় তারা কিন্তু ঈশ্বরকে শুনছে না, এবং মেয়ার অ্যানার্কি, তারা কেবলমাত্র নৈরাজ্যই কিনা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, এবং লুজড সেটা শুধুমাত্র অ্যানার্কি নয়, এই যে অ্যানার্কি সৃষ্টি হচ্ছে, এই যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের জন্যেই কিন্তু ব্লাড ডিমড টাইড, টাইড মানে হচ্ছে জোয়ার, জোয়ার কখনো আমরা জানি সমুদ্রের জল যখন সব এক জায়গাতে চলে আসে সেটাকে জোয়ার বলা হয়। তো জোয়ার সৃষ্টি হচ্ছে, সেটা কিসের? ব্লাড, রক্তের, এবং সেটা কি ডিমড, ডিমড মানে হচ্ছে ম্লান হয়ে গেছে। কেন ম্লান হয়ে গেছে? কারণ দেখো এগুলো বুঝতে হবে যে যুদ্ধের ফলে মানুষ প্রাণ হারাচ্ছে, এই যে রক্তটা সেটা কখনোই লাল হতে পারে না, সেটা অবশ্যই কালো। এখানে কালো বলতে যে অশুভ সংকেত সেটাকে বোঝানো হচ্ছে, যে রক্ত কোনো ভালো কাজে উৎসর্গিত হচ্ছে না, এই রক্ত মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, তাদের ইচ্ছা নেই যুদ্ধ করার, তবুও তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে যুদ্ধে। এবং আমরা জানি যে বিশ্বযুদ্ধে সারা পৃথিবী জড়িয়ে পড়েছিল। তো এই জন্য কিন্তু এই যে খারাপ দিক, নেতিবাচক দিক যুদ্ধের, সেই নেতিবাচকতা, সেই নেগেটিভিটিকে বোঝানোর জন্যই কিন্তু এই কালো কথাটা, মানে এই যে ডিমড মানে ম্লান হয়ে রক্তের রং ম্লান হয়ে গেছে, অর্থাৎ কালো হয়ে গেছে। দ্য অ্যান্ড এভরিহোয়ার মানে মনে রাখতে হবে, এই যে আমি একটু আগে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ সেটা কিন্তু সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এবং আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বযুদ্ধ তো সেটাকেই বলা হয় যাতে সমস্ত পৃথিবী জড়িয়ে পড়ে। আমরা জানতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধ, কবি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ বলেছেন, কবিতা লিখেছেন, তো আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি সেখানে তো আরও ভয়ঙ্কর অবস্থা, সারা পৃথিবী সত্যিই একেবারে অ্যাক্টিভলি জড়িয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে তবুও কিছু দেশ বাকি ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে একেবারে সমস্ত পৃথিবী অ্যাক্টিভলি কিন্তু জড়িয়ে পড়েছিল বিশ্বযুদ্ধে। তো সেই জন্য বলা হচ্ছে দ্য অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেকটা যে পৃথিবীর প্রত্যেকটা কোণায়, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং একটা নতুন আমরা দিক দেখতে পাচ্ছি। দ্য সেরিমনি মনে হচ্ছে অনুষ্ঠান, অফ ইনোসেন্স ইজ ইনোসেন্স মানে কি? নিষ্পাপ, বা আমরা বলতে পারি পবিত্রতা বা নির্দোষ যে অবস্থা, সেটার যে অনুষ্ঠানে চারিদিকে দেখতে পাচ্ছি ইজ ড্রাউন্ড, এবং ওই যে নিষ্পাপ যে সমস্ত লোকেরা তারা কিনা ড্রাউন্ড, তারা নিমজ্জিত হয়ে পড়ছেন, তারা নিজেদেরকে গুটিয়ে রাখছেন, নিজেদেরকে লুকিয়ে রাখছেন। কারণ এই সমস্ত আমাদের মনে রাখতে হবে জিসাস ক্রাইস্ট তখনই আবির্ভূত হয়েছিলেন 2000 বছর আগে। আমরা জানি যে 2000 বছর আগে যখন জিসাস ক্রাইস্ট
এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তার আগে 2000 বছর কিন্তু পৃথিবীতে ঠিক এরকম নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক এরকম অরাজকতা সৃষ্টি হয়েছিল, ঠিক এরকমই মহিলাদের মানে রেপ, ধর্ষণ, যারা দুর্বল শ্রেণী মানুষ তাদেরকে নির্বিচারে অত্যাচার করা, বা যারা জ্ঞানী মানুষ তাদেরকে হত্যা করা, এই সমস্ত ব্যাপার কিন্তু তখন হয়েছিল, যেটা বর্তমান পৃথিবীতে ক্রমাগত চলছে। এবং আমি যখন ভিডিওটা তৈরি করছি, এখন তোমরা জানো বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে আর কি, সে ব্যাপারে তোমরা যথেষ্ট সচেতন। তো এই যে ব্যাপারটা আর কি, যে যারা মানে নির্দোষ বা ইনোসেন্ট পিপল, সেই ভালো মানুষেরা নিজেদেরকে কিন্তু আড়াল করছে, আড়াল করে রাখছে, এবং একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে এর ফলে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। এবং এই শূন্যতার এই যে অবস্থা, ভালো মানুষের যখনই বিদায় নিচ্ছে তখনই কিন্তু খারাপ স্বার্থান্বেষী সাম্রাজ্য লোভী মানুষেরা তারা কিন্তু এগিয়ে আসছে সেই শূন্যতাকে পূরণ করে দেওয়ার জন্য। একেবারে সারা পৃথিবীটাকেই তারা কায়েম করে নিচ্ছে, তাদের সেই মানে লোভী যে মানসিকতা সেটাকে শো করার জন্য, সেটাকে দেখানোর জন্য। এবং দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, এবং দ্য বেস্ট অর্থাৎ যারা মননশীল মানুষ, যারা ভালো মানুষ, তারা কিন্তু ল্যাক মানে তাদের অভাব হচ্ছে অল কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে মূল্যবোধ বা আস্থা, বা আমরা বলতে পারি দৃঢ় বিশ্বাস। অর্থাৎ যারা জ্ঞানী মানুষ, যারা কিনা সবসময় লোকেদেরকে আশা প্রদান করে যে দুঃখ করো না, ভালো দিন অবশ্যই আসছে, তারা কিনা নিজেরাই ডিলেমায় ভুগছে, তারা দোটানায় বা দ্বন্দ্বে ভুগছে যে আদৌ কি জিসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং, দ্বিতীয়বার পুনরুদ্ভূত হয় যেটা আর কি, সেটা কি সত্যি সম্ভব? জিসাস ক্রাইস্ট কি এই যে পরিবেশ, এই যে নৈরাজ্যের পরিবেশ, অরাজকতার পরিবেশ, এই পরিবেশে কি সত্যিই জিসাস ক্রাইস্ট আসতে পারবেন? সেই সময় কি আদৌ এসেছে? হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এবং ওর্স্ট মানে হচ্ছে যারা খারাপ লোক, যে সমস্ত লোকেরা খারাপ তারা কিন্তু ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। প্যাশনেট মানে হচ্ছে আমরা বলতে পারি কামনাপূর্ণ বা কাম, মানে যাদের মনে লোভ, বাসনা, খারাপ মানে মনোভাব, খারাপ চিন্তা, তার কি ইন্টেন্সিটি মানে প্রচুর তীব্রতা নিয়ে। এবং বলা যাচ্ছে যে এই যে সমস্ত মানুষরা বিদায় নিচ্ছেন, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, তারা নিজেদেরকে আড়াল করছেন, এবং ঠিক তার থেকে 10 গুণ বেগে খারাপ মানুষরা এগিয়ে আসছে পৃথিবীকে আরও টর্চার করতে, আরও জ্বালাতন করতে, আরও নিপীড়িত করতে। সেজন্য বলা হচ্ছে আর প্যাশনেট ইন্টেন্সিটি অর্থাৎ ঐকান্তিকতা মানে একান্তভাবে এগিয়ে আসছে তারা পৃথিবীকে আরও খারাপভাবে ক্যাপচার করতে, পৃথিবীতে আরও দুঃখ দুর্দশা ভরিয়ে দিতে, যুদ্ধ বিধ্বস্ত করে তুলতে পৃথিবীকে আরও। পরে চলে আসলাম পরের স্ট্যাঞ্জা, লাস্ট স্ট্যাঞ্জা এটা। এখানে বেশ কয়েকটা লাইন রয়েছে বন্ধুরা, মনে রাখতে হবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইয়েটস কিন্তু অনেকটা তিনি কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে কবিতাটা লিখছেন। এবং আমাদের মনে রাখতে হবে যে এই যে কবিতাটা মানে এই যে তিনি কিন্তু অনেকটা সনেট মানে সনেটের আকারে কিন্তু লিখতে চেয়েছিলেন, যদি সেটা মেনটেন হয়নি আর কি। Surely some revelation is at hand, surely the second coming is at hand. এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে surely some revelation is at hand. রেভেলেশন মানে ঈশ্বরের বাণী বা প্রত্যাদেশ, ঈশ্বরের বাণী বা প্রত্যাদেশ। বন্ধুরা, ঈশ্বরের বাণী সেই বাণী নয় যে জিসাস ক্রাইস্ট এরকম অবস্থায় পৃথিবীতে আবির্ভূত হবেন। এখানে বাণী বলতে সেই বাণী, রেভেলেশন বলতে সেই বাণী যে ক্রাইস্টের আগমনের আগে পৃথিবী যে অরাজকতায় পরিপূর্ণ হয়ে যাবে, যে ধরনের, সেই অরাজকতা কিন্তু ইজ অ্যাট হ্যান্ড মানে হাতের নাগারে চলে এসেছে বা সেটা কিন্তু আসন্ন। এই ধরনের নৈরাজ্য বা অরাজকতা ধ্বংসের আগে, যুগ ধ্বংস বা পৃথিবী ধ্বংসের আগের যে প্রস্তুতিকরণ, যে দেবতা এসে ধ্বংস করবেন। আমরা জানি যে আমাদের হিন্দু ধর্মে মহাদেব রয়েছেন, দেবাদিদেব মহাদেব, দ্য লর্ড শিবা, তিনি কিনা ধ্বংসের মানে দেবতা, ধ্বংসের পরে নতুন সৃষ্টি তৈরি হয়। এবং শুধুমাত্র তাই না, আমরা যদি মানে গীতা দেখি বা আমরা যদি মহাভারত দেখি, মহাভারত যদি আমরা পড়ি, আমরা ওখানে দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বারবার বলছেন অর্জুনকে যে তুমি ধ্বংস করতে, খুন করতে বা তুমি হত্যা করতে এত কেন, যুদ্ধ করতে তুমি এত কেন পিছপা হচ্ছ? যে সমস্ত মানুষরা মারা যাবে তারা ধ্বংস হওয়ার পরে আবার নতুন করে জন্ম নেবে, এবং সব কিছু ধ্বংসের পরেই কিন্তু নতুন সৃষ্টি থাকে। তো কবি অ্যাকচুয়ালি বলছেন যে ওই যে ঈশ্বরের যে
বাণী বা ঈশ্বরের যে প্রত্যাদেশ, যে সেকেন্ড কামিং, কিসের সেকেন্ড কামিং? সেই অরাজকতার সেকেন্ড কামিং, জিসাস ক্রাইস্টের নয়। যে অ্যানার্কি জিসাস ক্রাইস্ট জন্মের আগে হয়েছিল 2000 বছর আগে, সেই অ্যানার্কি কিনা আবার আসছে, ইজ অ্যাট হ্যান্ড, ওটা আবার প্রস্তুত। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তো ওই দ্বিতীয়বারের আগমন, এটা কিন্তু সে, আবারও বলছি, এটা কিন্তু জিসাস ক্রাইস্টের আগমন নয়, দ্য সেকেন্ড কামিং অফ দ্য অ্যানার্কি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে ললেসনেস মানে নৈরাজ্যের আগমন কিন্তু পৃথিবীতে ঘটতে চলেছে, এখানে সেটাই বলা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। আবার কবি বলছেন একেবারে আমাদেরকে, দেখো এখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আমরা এখানে একটা স্যাটারিক্যাল, একটা আইরনিক্যাল ব্যাপার আমাদের, মানে কবি আবার বলছেন দ্য সেকেন্ড কামিং, মানে তিনি সেই নৈরাজ্যের সেকেন্ড কামিংয়ের কথা এখানে বলছেন। যে কিংবা আমরা আদৌ বলতে পারি, মানে আমরা এটাও বলতে পারি যে জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বার আগমন সম্ভব নয়। সেই জন্য তিনি এটা বলছেন যে দ্য সেকেন্ড কামিং, মানে এই অবস্থায় আসবেন জিসাস ক্রাইস্ট, তার যেন বিশ্বাস হচ্ছে না। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, তো সবে মাত্র মুখ দিয়ে ওই কথাগুলো বেরোচ্ছে, মানে সবে মাত্র কবির মুখ দিয়ে কথাগুলো বেরিয়েছে যে জিসাস ক্রাইস্ট হয়তো বাঁচতেও পারেন, বা ওই সেই ললেসনেস বা ওই যে সেই নৈরাজ্যের সময়, সেই অ্যানার্কির সময় হয়তো হাতের নাগালে চলে এসেছে। তখন কি হচ্ছে, হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মন্ডি বা স্পিরিটাস মান্ডি। তো ভাস্ট ইমেজ মানে বিশাল একটা ছায়া বা বিশাল একটা প্রতিমূর্তি, আউট অফ স্পিরিটাস মান্ডি বলতে বন্ধুরা মনে রাখতে হবে, এখানে কেউ কেউ এটাকে বলছেন স্ফিংসের কথা, মানে যেটা সিংহ, লায়ন্স বডি এবং হিউম্যান হেড আর কি, যেটা আমরা একটু পরে দেখতে পাবো অ্যাকচুয়ালি। মানে এখানে ক্লিয়ারলি স্ফিংসের মানে উল্লেখ নেই, কিন্তু ওরকম একটা লাইনে রয়েছে পরে আর কি। তো অনেকে এটা স্পিরিটাস মান্ডিকে অনেকে বলছেন যে ওই স্ফিংস, কিন্তু অ্যাকচুয়ালি নয়। স্পিরিটাস মান্ডি মানে হচ্ছে কবির মনে যে ধার্মিক, যে আধ্যাত্মিক, স্পিরিটাস মান্ডি মানে হচ্ছে যে আধ্যাত্মিক দৃশ্য, ধর্মের যে আধ্যাত্মিক দৃশ্য। অ্যাকচুয়ালি মান্ডি মানে বন্ধুরা মনে রাখতে হবে যে এটা কিন্তু ওয়ার্ল্ডের ল্যাটিন নাম, বিশ্বের যে আত্মা, বা আমরা বিশ্ব মানেই তো ধর্ম, অর্থাৎ ধর্মের যে আত্মা বা সত্তা, সেই ধর্মের সত্তা বা বিশ্বের যে অবস্থা, পুরোটাই স্পিরিটাস মান্ডি, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ল্যাটিন ফ্রেজ। তো এটা মানে হচ্ছে পৃথিবীর অবস্থা, কেমন? তো এখানে হচ্ছে আধ্যাত্মিক যে অবস্থা, আধ্যাত্মিক যে দৃশ্য কবির সামনে ফুটে উঠছে, এই জিসাস ক্রাইস্টের কথা তিনি যখন ভাবছেন, তখন কি ট্রাবলস মাই সাইট, এই যে প্রকৃত পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, যে কমপ্লিট হয়ে গেল, এবং তিনি অ্যাকচুয়ালি কিন্তু সেকেন্ড কামিং বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও ভাবছেন তিনি অ্যাকচুয়ালি, মানে আরও একটা বিশ্বযুদ্ধ আসতে চলছে। এগুলো অ্যাকচুয়ালি এক একটা থটস থেকে আমরা ভাবতে পারি। মানে ইনি এই ইয়েটস তিনি কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনকে এমনইভাবে তিনি ফুটিয়ে তুলছেন, বা এমন এমন চিত্ররূপ তার লাইনগুলো থেকে ভাবা যায়, একেবারে আনএন্ডিং। মানে এক একটা লাইন দিয়ে কিন্তু 10টা, কমপক্ষে 10টা করে আমরা থটস করতে পারি, মানে চিন্তা, আলাদা আলাদা প্রতিরূপ আমরা নিয়ে আসতে পারি আর কি। তো সেই রকমই মানে ট্রাবলস মাই সাইট, অর্থাৎ কবি বলছেন যে এই যে পৃথিবীর যে অবস্থা, এই যে বিশ্বযুদ্ধের পরে এই যে হাহাকার, এই যে রক্তাক্ত অবস্থা পৃথিবীতে, এত লোক মারা গিয়েছে, এত লোকের খাদ্যাভাব, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু বিভিন্ন দেশে আমরা জানতে পারবো যে খাদ্যাভাব দেখা, মানে দুর্ভিক্ষ নেমে এসেছিল আমাদের ভারতবর্ষে, কিন্তু দুর্ভিক্ষ নেমে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। তো এই যে অবস্থা, সারা পৃথিবীর যে অবস্থা, সেটা কিন্তু কবি বলছেন যে ট্রাবলস মাই সাইট, অর্থাৎ আমার যে দৃশ্যপট, আমার যে চোখের দূরদৃশ্য বা দূরদৃষ্টি, সেটাকে আমার বাধা দিচ্ছে। ট্রাবলস, পৃথিবীর বর্তমান অবস্থাকে আমার বাধা দিচ্ছে। আমি যে ভাবছি যে জিসাস ক্রাইস্টকে সত্যি আসতে পারেন এই অবস্থায়, তখন আমি যখন জিসাস ক্রাইস্টের কথা ভাবছি, তখন আমার সামনে মনে আসছে যে এই যে পৃথিবীর অরাজক অবস্থা, এই অরাজক অবস্থায় জিসাস ক্রাইস্ট এসে আমাদের সত্যি উদ্ধার করতে পারবেন।
সেটাই কিন্তু এখানে ভাবা হচ্ছে। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট। তো এই যে কবি যখন এই কথাগুলো ভাবছেন তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে বন্ধুরা। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ইজ মুভিং ইটস স্লো থাইজ। কেমন? তো একটা কি, সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট। ডিজার্ট মানে আমরা জানি মরুভূমি, মরুভূমির স্যান্ডস মানেও আমরা জানি যে বালি। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে মরুভূমির যে বালি, মরুভূমির যে বালি সেটা কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য একটা পারফেক্ট প্লেস নয়। দ্যাট ইজ নট আ পারফেক্ট প্লেস ফর এ হিউম্যান বিং টু লিভ। মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু একটা উপযুক্ত স্থান কিন্তু নয় ডিজার্টের স্যান্ড। তো সেই রকম একটা অবস্থা, অর্থাৎ কবি আমাদেরকে বলতে চাইছেন যে এই যে ডিজার্টের স্যান্ড থেকে উদ্ভূত হচ্ছে একটা প্রাণী, সে কখনোই মানুষ হতে পারে না, তার মধ্যে কখনোই মনুষ্যত্ব থাকতে পারে না, তার মধ্যে একটা দৈত্য দানবের উপস্থিতি টের পাওয়া যেতে পারে। তিনি অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে কবিতার কিন্তু চেঞ্জ হচ্ছে, অন্তর্দৃশ্য পট শুরু হচ্ছে, মানে মেন যে কবি এই কবিতাটা কেন লিখছেন সেটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে। দ্য সেকেন্ড কামিং বলে আমি আদৌ জেসাস ক্রাইস্টকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি অন্য কাউকে। অন্য কাউকে কে? এই যে তার উপস্থিতি কিন্তু আমরা টের পাচ্ছি যে কোনো একটা জায়গায়, আমি যখন এই জেসাস ক্রাইস্টের কথা ভাবছি তখন যেন কোনো একটা জায়গায় পৃথিবীতে কোনো একটা মরুভূমির বালিতে কোনো এক শেপ, একটা আকৃতির একটা দানবী একটা আকৃতি উইথ লায়ন বডি, সিংহের মতো দেহ বিশিষ্ট, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মানুষের মতো মাথা বিশিষ্ট। বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি কেন বলা হচ্ছে কথাটা মনে রাখতে হবে যে দেখো বন্ধুরা, মানুষের মতো মাথা বলতে কী বোঝানো হচ্ছে, যে পৃথিবীতে যে সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ ভালোরাও কিনা খারাপদের সংস্পর্শে এসে তারা নিজেদের যে প্রবৃত্তি, যে ভালো প্রবৃত্তি ছিল সেগুলোকে কুপ্রবৃত্তিতে পরিণত করছে। তারাও যেন মানুষকে অত্যাচারে নিজেদেরকে সামিল করছে, সারা পৃথিবীকে যেন তারা নিজের মানে পুতুল মনে করছে। সমস্ত শুভানুদ্দায়ী মানুষদেরকে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে তারা যেন নিজের হাতের পুতুল মনে করছে, তাদের মনে ত্রাসের সৃষ্টি করছে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যে সমস্ত লোকজন বর্তমান সভ্যতাতেও যারা রয়েছেন আর কি, সাম্রাজ্যলোভী সম্প্রদায় বা সমাজের জঘন্য শ্রেণীর মানুষ, অত্যাচারী মানুষ, তাদের সত্যিই তো এটা, তাদের শরীর হচ্ছে সিংহের, মানে তাদের গায়ে যেন দানবের মতো বল, ঠিক আছে, এবং কি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মাথায় কিন্তু বুদ্ধি আছে তাদের, মানে দেখতে তো মানুষের, মুখটা তো মানুষের মতো, অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে স্পিরিটটা মানুষের মতো, কিন্তু তাদের দেহটা সিংহের মতো। আমরা জানি সিংহ সবসময় জঙ্গলের রাজা হতে উদ্যত, বাঘও কিন্তু শক্তিশালী, কিন্তু সিংহ কিনা নিজেকে সবসময় জঙ্গলের রাজা ভাবে এবং নিজেকে হাইফাই মনে করে। তো সেরকমই এখানে কিন্তু হেড অফ এ ম্যান, মানে মানুষের মাথা হলেও তার শরীরের মধ্যে যে প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো একটা পাশবিক প্রবৃত্তি, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং এই যে একটা অদ্ভুত জন্তুর সৃষ্টি হলো। আমরা বন্ধুরা জানি যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানেই স্ফিংসের কথা বলা হচ্ছে। তারও কিন্তু আমরা জানি যে তোমরা ওই যে ছোটোবেলায় ক্লাস 6-এ পড়েছো, ঈশান এবং তার মাদার গিয়েছিল গিজায় বেড়াতে আর কি, মিশরে বেড়াতে, কী ছিল ওটা, ল্যান্ড অফ দ্য ফেরাউজ। তো ওখানে কিন্তু ছিল যে স্ফিংস, কি স্ফিংস কিন্তু পিরামিডদের পাহারা দেয়, হ্যাঁ, এবং স্ফিংস কিন্তু ইন্টেলিজেন্স এবং এর প্রতিকারী, মানে বুদ্ধি এবং সাহস, স্ট্রেংথ এবং বুদ্ধিমত্তার প্রতীক স্ফিংস, সে কিনা গার্ড দেয়। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে এই যে দানব সৃষ্টি হলো, এই যে স্ফিংসটা এখানে সৃষ্টি হচ্ছে, সে আদৌ মানুষকে গার্ড দেবে না, বরং একই রকম বডি নিয়ে সে, সত্যি কথা বলতে মূল্যবোধ একেবারে তার মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে, খারাপ চিন্তায় তার মাথা পুরো একদম পরিপূর্ণ, সে মানুষকে গার্ড দেওয়ার পরিবর্তে তাদেরকে আরও ট্রাবলিং করে তুলছে, তাদেরকে আরও সমস্যায় জর্জরিত করে তুলছে। এটা কিন্তু এখানে বলা হচ্ছে যে এই স্ফিংস কিন্তু মানুষের ভালোর জন্য নয়, মানুষের খারাপ দিনের সূচনা ঘটানোর জন্যই কিন্তু এরকম দানবীয় একটা স্ফিংসের আবির্ভূত হচ্ছে এখানে। আর গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার দৃষ্টিশক্তি কিন্তু শূন্য এবং কঠোর,
মানে নির্দয় দৃষ্টি। এই যে স্ফিংস বা এই দানবটা সৃষ্টি হচ্ছে, যার মাথাটা মানুষের এবং বডিটা সিংহের, সে কিন্তু নির্দয় দৃষ্টিভঙ্গিতে দেখছে সারা পৃথিবীটাকে, কোনো দয়া মায়া মানবিকতার মধ্যে নেই। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের যে প্রখর তেজ তার মতো কিনা নির্মম, পিটিলেস মানে একেবারে নির্মম এই জন্তুটা যেটা সৃষ্টি হচ্ছে এই আধুনিক পৃথিবীতে, এই আধুনিক বিশ্বে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এবং এটা কিন্তু মুভিং মানে নাড়িয়ে নিচ্ছে বন্ধুরা, নাড়িয়ে নিচ্ছে তার থাই মানে উরু বা উরত, যেটাকে আমরা চিনি আর কি, মানে হাঁটুর উপরের অংশ, মাজা এবং হাঁটুর মাঝামাঝি অংশকে আমরা জানি উরু বলা হয়, যেখানে দুর্যোধনের মানে মেরে বা মানে গদার আঘাত করে তার মৃত্যু ঘটেছিল আর কি। তো এই যে থাই বা উরু, এই উরু কিনা এই যে মানে স্ফিংস বা এই যে জন্তুটা কেমন, যার কিনা মানুষের মাথা এবং সিংহের দেহ, সেই জন্তুটা কিনা কি করছে, সে নিজেকে একটু ঝাঁকিয়ে নিচ্ছে, নিজেকে একটু কাঁপিয়ে নিচ্ছে। কেন? জাস্ট টু চেক দ্যাট হিজ এভরি লিম্ব ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার অর নট, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কর্মক্ষম অবস্থায় রয়েছে কিনা, মানে কাজের উপযুক্ত, কারণ সে একটা পৃথিবীকে এখন মানে ধ্বংস করতে চলেছে, পৃথিবীকে সে এখন পুরোপুরি ধূলিসাৎ করে দিতে চলেছে। এই জন্তুটা আস্তে আস্তে সে নিজেকে আবির্ভূত করে তুলছে, এবং সে কিন্তু দেখে নিচ্ছে যে সে সত্যি সত্যি অত্যাচার ধ্বংসের জন্য প্রস্তুত কিনা এই পৃথিবীটাকে, এবং সে কিন্তু থাইটাকে এইভাবে নাড়িয়ে নিচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, এরপর কি হচ্ছে, এটা চারপাশে, এবং এই যে জন্তুটা সৃষ্টি হচ্ছে পৃথিবীতে, কবির কল্পনায় এই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, সেই কি এর চারিপাশে রিল শ্যাডোজ অব দ্য ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, এবং রিল শ্যাডোজ, রিল মানে হচ্ছে ঘূর্ণায়মান, শ্যাডোজ মানে ছায়া দেখা যাচ্ছে, ঘূর্ণায়মান কিছু ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা কার, দ্য ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ডস। দেখো ডিজার্ট বার্ডস অর্থাৎ রুষ্ট ও ঘৃণা মিশ্রিত, অর্থাৎ যারা কিনা ত্রস্ত, যারা কিনা মানে আশ্বস্ত নয়, সেই ডিজার্ট বার্ডস বা শকুন আমরা বলতে পারি, এই শকুনরা কিনা, যারা ডিজার্ট বার্ড, যারা মরুভূমি পাখি, হিংস্র পাখি, তারা কিনা কি ঘূর্ণায়মান, মানে তারা কিনা ঘুরে ফিরে বেড়াচ্ছে, ত্রস্ত হয়ে, ত্রাসগ্রস্ত হয়ে তারা এই স্ফিংসের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা মোকাবিলা করার সাহস পাচ্ছে না। এবং আমরা জানি যে অ্যাকচুয়ালি পাখিরা কিন্তু অনেক সময় যে খারাপ আভাস প্রকৃতির, সেটা কিন্তু তারা আগে আগে টের পায়। এবং এই যে ঈগল হোক বা তোমার এই যে ফ্যালকন, মানেই তো ঈগল, অ্যাকচুয়ালি ঈগল, বা তোমার এই যে চিল বা এই যে তোমার শকুন, এরা কিন্তু অনেক আভাস আগে থেকে টের পায়। তো সেই জন্য বলা হচ্ছে রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, কিন্তু এই চারিপাশে, বা আমরা আরেকটা ব্যাপারে বলতে পারি বন্ধুরা, এই যে মানে এই যে অদ্ভুত জন্তুটা সৃষ্টি হচ্ছে উইথ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি, এই অদ্ভুত জন্তুটা যে ভালো সংকেত দিতে পারে না যুগকে, তার আরেকটা মানে থিম বা আরেকটা লক্ষণ কিন্তু প্রকাশ পাচ্ছে, যে তার মাথার চারিদিকে শকুন উঠছে বা ডিজার্ট বার্ডস উঠছে, মানে যারা ভালো কিছুর সংকেত দেয় না, এটা কিন্তু এটাই বোঝাচ্ছে আর কি। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, তো প্রলয়ের অন্ধকার কিন্তু আবার সারা পৃথিবীতে ঘনিয়ে আসছে, এবং আমরা জানি যে শিব ঠাকুর যখন এই প্রলয়ে ধ্বংসের পরে নতুন সৃষ্টি করেন আর কি, তো তখন কিন্তু কি সারা পৃথিবীতে নৈরাজ্য অরাজকতায় ভরে যায়, এবং এখানে ডার্কনেস বলতে দ্য ললেসনেস, মানে যে নৈরাজ্য বা অরাজকতার অবস্থা সারা পৃথিবীতে, সেটাকেই কিন্তু ডার্কনেস বলা হচ্ছে। পৃথিবীতে আবার কিনা সেই ডার্কনেস, আবারও কিনা সেই অন্ধকার ঘনিয়ে আসছে। বাট নাও আই নো দ্য 20 centuries অফ স্টোন স্লিপ, কিন্তু আমি এখন বুঝতে পারছি দ্য 20 centuries অফ স্টোন স্লিপ, যে জিসাস ক্রাইস্ট যেরকম সেই 2000 সেঞ্চুরিজ মানে বন্ধুরা বুঝতে হবে 20টা শতক, 20টা শতক মানে কি 2000, তাহলে 2000 বছরের যে ঘুমন্ত অবস্থায় ছিল মানুষ, যার পরে কিনা জিসাস ক্রাইস্ট আবির্ভূত হয়েছিলেন, যে মানুষ যারা ভালো মানুষ তারা যেন সবাই নিজেকে লুকিয়ে রাখছিলেন, এবং যারা খারাপ মানুষ
তারা কিন্তু পৃথিবীটাকে অত্যাচার করছিল, মেয়েদেরকে নারীদেরকে অসম্মান করছিল, নির্যাতন করছিল, নিপীড়ন করছিল, দুর্বলকে আঘাত করছিল। সেই যে মেয়ার অ্যানার্কির যে টাইমটা ছিল জেসাস ক্রাইস্টের আগে, তো তিনি কবি যেন বলছেন যে ওই যে 2000 বছরের জেসাস ক্রাইস্টের আবির্ভাবের আগে যে অরাজকতাটা ছিল, সেই 20 সেঞ্চুরিস অফ স্টোন স্লিপ, এই স্টোন স্লিপ এটাও কিন্তু বাইবেল থেকেই নেওয়া, ওল্ড বাইবেল, ওল্ড টেস্টামেন্টের একটা বিষয় আর কি। তো ওখানে কিন্তু এই অনুভূতিহীন যে ঘুম, যে মানে ডুবে থাকা, মগ্ন হয়ে থাকা, মানে কোনো কিছু আর ভালো কিছু হচ্ছে না, তো সেই স্টোন স্লিপ, ওই ঘুমের থেকে ওই বিংশ শতক বা এই 2000 বছর জেসাস ক্রাইস্টের আগে ঠিক যেমন মগ্ন ছিল, অন্ধকারময় যুগ ছিল যেটা আর কি, তো সেটা কি না। এবং আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে যে এই সৃষ্টির আগেই যে ধ্বংস হয় সেই ব্যাপারটা কিন্তু কবি আর একটা তিনি এখানে আমাদেরকে আভাস দিচ্ছেন। এবং এই যে দ্য ডার্কনেস ড্রপস এগেইন বা দ্য 20 সেঞ্চুরিস অফ স্টোনি স্লিপ, অর্থাৎ কবি যেন আভাস পাচ্ছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেন আবার হতে চলেছে। আবার কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়ে মানুষ ক্ষান্ত হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ভেরি সুন। আবার পৃথিবীতে হানা দিতে চলেছে। এবং কি ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডেল, এবং কি এই যে স্টোনি স্লিপ এই যে ছিল, কেমন এই যে মানে জেসাস ক্রাইস্টের জন্মের আগে যেরকম 2000 বছর যেভাবে মানুষের অ্যানার্কির মধ্যে দিয়ে গিয়েছিল, নৈরাজ্যের মধ্যে দিয়ে গিয়েছিল, এই অ্যানার্কি যেন পৃথিবীতে আবার ফিরে এসেছে। কারণ আমরা জানি যে এখন থেকে প্রায় 2000 বছর আগে যীশু খ্রিস্ট জন্মেছিলেন, তো সেই অ্যানার্কি যেন আবারও চলে আসছে, আবার এগিয়ে আসছে। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার, এবং কি উত্তক্ত হচ্ছে, এবং একটা নাইটমেয়ার, একটা যেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বাই রকিং ক্র্যাডেল। রকিং ক্র্যাডেল মানে হচ্ছে আন্দোলিত বা দোদুল্যমান দোলনা। জেসাস ক্রাইস্ট যখন জন্মেছিলেন, যখন তিনি এই সৃষ্টিকে আবারও শান্তিতে মগ্ন করে দিতে এসেছিলেন, তখন কিন্তু তাকে তার বাবা মা সেই ঘোড়ার আস্তাবলের মধ্যে দোলনায় করে দুলিয়ে তাকে কিন্তু ঘুম পাড়াচ্ছিলেন আর কি। তো এখানে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে নাইটমেয়ারে পরিণত হয়েছে, অর্থাৎ এইখানে যে দোলনাটা দোলানো হচ্ছে ওই দৈত্যের দ্বারা, ওই যে স্ফিংস নামক যে জন্তু, সে কিন্তু মোটেও জগৎকে সুখ দেওয়ার জন্য আবির্ভাব হচ্ছে না তার, সে কিন্তু দুঃখ, দুর্দশা, নৈরাজ্য, অ্যানার্কিতে ভরিয়ে তোলার জন্য তার আবির্ভাব ঘটছে। And what rough beast its hour come round at last, এবং এই যে এটাই হচ্ছে আসলে এই মানে রাফ বিস্ট, একটা মানে কদাকার, একটা বিভৎস জন্তু। কেমন আমাদের মনে রাখতে হবে যে দোলনা কিন্তু সাধারণত শিশুদের শান্তিতে ঘুম পাড়ানোর একটা জিনিস বা ঘুম পাড়ায়, কিন্তু এখানে আমরা জন্তুটাকে জাগিয়ে, এখানে এই দোলনাটায় এই যে রকিং ক্র্যাডেল, এই রকিং ক্র্যাডেলই কিন্তু কোনো 2000 বছর আগে জেসাস ক্রাইস্ট ঘুম পাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন বর্তমানে জেসাস ক্রাইস্টের যেহেতু আর আগমনের অবস্থা বা আভাস কবি মোটেও টের পাচ্ছেন না, তার he hardly believes that Jesus Christ can born now, যে জেসাস ক্রাইস্ট এখন হয়তো আদৌ জন্মাতে পারবে না এই অবস্থায়, এই নৈরাজ্যে, মানে জেসাস ক্রাইস্ট এসেও কিনা হয়তো পৃথিবীকে ঠিক করতে পারবেন না। সেই জন্য তিনি বলছেন যে এই যে দোলনাটা, এটা মোটেও কিন্তু জেসাস ক্রাইস্টকে ঘুম পাড়ানোর জন্য নয়, এই পৃথিবীকে আবার সুখ সমৃদ্ধিতে শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য দোলনাটা দুলছে না, সে দুলছে ওই যে কদাকার জন্তু, সেই জন্তুকে জাগিয়ে তুলতে, তার যে দুঃস্বপ্নময় মানুষের দুঃস্বপ্নের সময় এর যে মানে সূচনা, সেই সূচনা ঘটানোর জন্যই কিন্তু ওই দোলনাটা কিনা দৈত্যটাকে যেন জাগিয়ে দিচ্ছে। এবং হোয়াট রাফ বিস্ট, এটা তো বললাম যে হোয়াট রাফ বিস্ট, মানে কবি এখানে অবাক হয়ে যাচ্ছেন যে কি কদাকার, কি বিশ্রী এই জন্তুটা। অর্থাৎ কবি কিন্তু এখানে জন্তুর যে ভয়াবহ
আমাদের মানব সমাজের জন্য বা মানব জীবনের জন্য বা মনুষ্য সমাজের জন্য বা মনুষ্য সভ্যতার জন্য এই যে বর্তমান সময়ের যে সমস্ত সাম্রাজ্য লোভী, যে সমস্ত এই দৈত্যের মতো, এই যে স্ফিংসের মতো ব্রেন আছে ঠিকই, কিন্তু সেটা খারাপ কাজে লিপ্ত, সেই খারাপ ইন্টেনশন সবসময় সেই ব্রেনের মধ্যে রয়েছে, এই সমস্ত খারাপ মানুষরা, তাদের কিনা তিনি বলছেন যে কদাকার জন্তু, তাদের বর্ণনা প্রসঙ্গেই কিন্তু এই কথাগুলো ইউজ করা হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে যে ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় কিনা আস্তে আস্তে কিন্তু ঘনিয়ে আসছে। এবং আমরা দেখতে পেয়েছি যে দোলনাটা কিনা এই জন্তুটাকে জাগিয়ে দিয়েছে, অর্থাৎ এতদিন সুপ্ত অবস্থায় ছিল, মানুষের মধ্যে যে খারাপ অভিপ্রায়গুলো সেগুলো সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু যখন আমার পাশে একটা লোক খারাপ কাজ করবে, বন্ধুরা ভালো কাজ দেখে ইন্সপায়ার্ড হই কিন্তু আমরা খুব কম। কেউ একটা ভালো কাজ করলো, আমরা কিন্তু ভালো কাজ করতে যাই খুব কম, কিন্তু কেউ একটা খারাপ কাজ করলো, খারাপ কাজ কিন্তু খুব সহজেই সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে বর্তমান এনার্কি হচ্ছে চারিদিকে, সবাই খারাপ কাজে নিজেদেরকে লিপ্ত করে নিচ্ছে, তো কবি বলছেন যে এই খারাপ কাজ কিন্তু খুবই কন্টেজিয়াস, এটা কিন্তু একেবারে ছোঁয়াচে টাইপের। সেজন্য বলা হচ্ছে কি যে ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এবং এটাকে কিন্তু জাগিয়ে দিয়েছে সমস্ত খারাপ স্বার্থান্বেষী স্বার্থপর এই যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধপ্রেমী যে সমস্ত মানুষ, তাদেরকে কিনা যুদ্ধের রণধ্বনি যেন আবার বাজিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেন ঘনিয়ে আসছে আবার, কবি এটাই টের পাচ্ছেন। স্লাশেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, কবি ভাবছেন যে বেথলেহেম, বন্ধুরা বেথলেহেমে আমরা জানি যে জেসাস ক্রাইস্ট জন্মেছিলেন, দ্য বার্থ প্লেস অফ গডস সান, মানে ঈশ্বর পুত্র জেসাস ক্রাইস্টের জন্মস্থান। তো সে কিনা, যেটা কিনা বর্তমানে বেথলেহেম প্যালেস্তাইনে অবস্থিত। তো প্যালেস্তাইনে সে বেথলেহেম শহরের দিকে স্লাশেস মানে হচ্ছে চুপি সারে আক্রমণাত্মকভাবে গুড়ি মেরে সেই এগিয়ে যাওয়া, অর্থাৎ এই দৈত্যাকার জন্তুটা যেখানে জেসাস ক্রাইস্টের সৃষ্টি হয়েছিল, সেখানে এখন জেসাস ক্রাইস্টের জন্মানোর, দ্বিতীয়বার জন্মানোর পরিস্থিতি মোটেও আসেনি এখনো পর্যন্ত, বা জেসাস ক্রাইস্ট আদৌ আসবেন কি না, ধর্ম যে অবস্থাকে একেবারেই সামাল দিতে ট্যাকেল করতে ব্যর্থ, এইটা কবি বারবার এই লাইনের মাধ্যমে, কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে এটাই প্রস্ফুটিত হচ্ছে। কবি বারবার বলছেন যে মানুষদেরকে এগিয়ে আসতে হবে, এই নৈরাজ্য, এই যে চারিদিকে বিশ্বযুদ্ধ হচ্ছে, এই যে রাশিয়ান ইভলিউশন, এই যে আইরিশ মুভমেন্ট চলছে, এই সবের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে, ঈশ্বর আমাদের কেউ কিছু করতে পারবে না, বরং দেখো দৈত্যের মতো মানুষরা অলরেডি চলে এসেছে, তাহলে চলো আমরাই শুভবিদ্যা সম্পন্ন লোকেরা আর জেগে না থেকে আমরা চলো এগিয়ে পড়ি, ঝাঁপিয়ে পড়ি, মানব সভ্যতাকে বাঁচানোর শেষ চেষ্টা আমরা লাফিয়ে পড়ি, শেষ প্রয়াসে আমরা ব্রতী হয়ে উঠি। তো তিনি বলছেন যে এই যে জিসাস ক্রাইস্ট যেখানে জন্মেছিলেন সেই জায়গাতেও কিনা এই যে জন্তুটা, এর যেন টার্গেটই রয়েছে ওইখানে যেখান থেকে ভালো সৃষ্টি হয়েছিল, যেখানে জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল, যেখানে ক্রাইস্টের বার্থ প্লেস, সেই জায়গাটাকেই কিনা সে টার্গেট করে নিচ্ছে, ভালো জায়গা, পবিত্র জায়গাকেই সে টার্গেট করে নিচ্ছে এনার্কি বা নৈরাজ্যের অভ্যুদয় হিসেবে, মানে ওখান থেকেই কিনা অভ্যুদয় হবে, মানে তার যে হিনাসনেস, তার যে হিংস্রতা, তার যে জঘন্যতা, সেটার সৃষ্টি বা মানব সমাজের ধ্বংসলীলা, সে যেন ওই বেথলেহেম থেকেই, সে যেন ওই জায়গা থেকে জিসাস ক্রাইস্টের বার্থ প্লেস থেকেই সে শুরু করবে। এরকমই কিন্তু সে একটা ভেবেই নিয়েছে যে ওখান থেকেই তার অভ্যুত্থান। কবি বলছেন আমাদেরকে এই যে জিসাস ক্রাইস্ট তো এখন আসার কোনো লক্ষণই টের পাওয়া যাচ্ছে না, বরং এই যে বিস্ট, এই যে জন্তু, এই যে স্ফিংসের মতো দেখতে এই যে জন্তুটা, এই বিরাট বিশাল জন্তুর অভ্যুত্থান ওই জিসাস ক্রাইস্টের বার্থ প্লেস থেকেই হবে, এবং ধর্ম কিন্তু তাকে কিছুই করতে পারবে না, আমাদেরকেই এগিয়ে আসতে হবে যাতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা আটকাতে পারি। কবির হয়তো এই রকম বিভিন্ন অভিপ্রায় নিয়ে, বিভিন্ন কিছু নিয়েই তিনি এই কবিতার এই পুরো ব্যাপারগুলোকে লিখছেন। তো আশা করছি তোমরা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে বিষয়টা। অবশ্যই ভিডিওটা লেন্দি হয়ে গেল, তো কিছুই করার নেই, প্রত্যেকটা ব্যাপারকে যদি ভালোভাবে বুঝতে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কবিতাটা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। এর ফলে কী হবে, তোমাদের যে ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষা আসুক না কেন, এমসিকিউ আসুক না কেন, তোমার প্রত্যেকটাই যথাযথ উত্তর কিন্তু দিতে পারবে।
তো সেটাই সাফিসিয়েন্ট হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের যথেষ্ট কাজে আসবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিও যে সেকেন্ড কামিং বলতে আসলে কবি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। তো কমেন্ট করতে একেবারেই ভুলো না কিন্তু বন্ধু। অবশ্যই চ্যানেল প্রথমে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। গার্জিয়ানদের উদ্দেশ্যে একই কথা বলবো যে আপনারাও প্রেস করে দেবেন যাতে আপনাদের বাচ্চাদের জন্য এরকম ধরনের ভিডিও আপনারা সবার আগেই পেতে পারেন। এবং বলবো যে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং পেজটিকে ফলো করো, সেখানেও কিন্তু এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।